দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন নাসিরদৌলা। আমাদের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমেই আছেন খুশি কবির, মানবাধিকার কর্মী এবং সমন্বয়কারী নিজেরা করি। আছেন জনাব মেহেদী হাসান পলাশ, সম্পাদক পার্বত্য নিউজ এবং চেয়ারম্যান সিএইচটি রিসার্চ ফাউন্ডেশন। আছেন মাইকেল চাকমা, সংগঠক ইউপিডিএফ, এবং অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন। তিনি সাবেক কূটনীতিক এবং নিরাপত্তা বিশ্লেষক। অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজনকেই এবং স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই যদি একটু জানিয়ে দেই যে আজকে আমরা আসলে কি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমাদের আলোচনার বিষয় আজ ঠিক করা হয়েছে অশান্ত পাহাড়। আপনারা জানেন যে খাগড়াছড়িতে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে পাহাড় অশান্ত হয়ে উঠেছে। খাগড়াছড়ি সদরের গুইমারায় কয়েকদিনের বিক্ষোভ, আগুন এবং সহিংসতাকে কেন্দ্র করে গত রোববার ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৩ জন নিহত এবং অনেকের আহত হওয়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে জড়িতদের বিরুদ্ধে তারা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। এদিকে জুম ছাত্র আন্দোলনের সাথে জড়িত যারা, তারা বলছেন যে সংঘর্ষের সময় পাহাড়িদের বাড়িঘর এবং দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে স্থানীয় বাঙালিরা এসব ঘটনার জন্য পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। আমরা একটু আজ এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব যে আসলে সেখানে কি হয়েছিল, এবং নিশ্চয়ই এই ঘটনায় এক এক পক্ষের এক এক রকম পার্সপেক্টিভ থাকবে, সেটিও আমরা বোঝার চেষ্টা করব। কিন্তু সবার আগে মাইকেল চাকমা, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। মঙ্গলবার ধর্ষণের ঘটনাটি ঘটে এবং রাত ৯টায় এই ঘটনা ঘটে। রাত 11টায় অচেতন অবস্থায় সেই কিশোরীকে উদ্ধার করা হয়। কিশোরীর বাবা মামলা করার পর এই ঘটনায় জড়িত ছিলেন এরকম একজনকে পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু ঘটনার পরদিন থেকে এক ধরনের আন্দোলন শুরু হয় বলে আমরা শুনতে পাচ্ছি। আপনি যদি আমাদেরকে বলেন যে আমি যেভাবে বললাম ঘটনাগুলো কি ঠিক এরকমই ছিল কিনা, এবং দুপুরের পর 144 ধারা জারি হয়। কিভাবে করে একটি ধর্ষণের ঘটনা ঘটার পরেও একটি গ্রেফতারের ঘটনা ঘটলো, এবং আমরা শুনলাম যে তাকে রিমান্ডেও নেওয়া হয়েছে, যাকে গ্রেফতার করা হয়েছে, এবং তার বিরুদ্ধেই যিনি ধর্ষিত হয়েছেন তার বাবা অভিযোগ করেছিলেন। তাহলে সেই ঘটনার পরে কিভাবে সেটি পাহাড়ি বাঙালি একটা সংঘর্ষের রূপ নিল? আপনার ব্যাখ্যা কি, বা আপনি কি জানতে পারছেন? যেটা চলমান, যে পাহাড়ে বিশেষ করে খাগড়াছড়িতে যে সমস্যাটা, সংকটটা আমরা দেখতে পাচ্ছি, সেটা অনেকেই বলার চেষ্টা করে এটা ওই একজন মারমা কিশোরীকে সংঘবদ্ধ দর্শনের ঘটনাকে কেন্দ্র করে এটা হয়েছে। হ্যাঁ, এটা মানে এটা আসলে সেদিক থেকে সঠিক, কিন্তু আমরা যদি তাকাই যে পাহাড়ের দিকে, এটা আসলে কিন্তু ঘটনা যদি আমি বলি, মানে সেখানে এই ঘটনাটা একটা উপলক্ষ মাত্র। এটা হচ্ছে একটা উপলক্ষ। ওখানে তো দীর্ঘদিন ধরে যে একটা বঞ্চনা আছে, ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, সেখানে যে মানুষের মধ্যে অসন্তোষ আছে দীর্ঘদিন ধরে, যে সেখানে একটা অঘোষিত সামরিক শাসনের মধ্যে মানুষ শ্বাসরুদ্ধকর অবস্থায় সেখানে আছে। আজকে দশকের পর দশক ধরে সেখানে যে অঘোষিত সামরিক শাসন আছে, সে একটা নিপীড়ন আছে, অত্যাচার আছে। এটা তো মানুষ তার তার মানে এই যে একটা অবস্থার মধ্যে যাওয়া, এটার মধ্যে দীর্ঘদিনের মানুষের নানা রকম অবিশ্বাস, সন্দেহ তো আছে। যেমন ধরেন, এই ঘটনা, এরকম দর্শনের ঘটনা তো শুধু যে এবারে ঘটেছে তা না, এর আগে অনেক ঘটনা ঘটেছে সেখানে। এসব ঘটনারও কোনো একটা সুষ্ঠু বিচার হয় নাই। তো এমনকি এমন ঘটনা আছে যখন বিচার চাইতে গিয়ে লাঞ্ছিত হতে হয়েছে, অনেককে তাদের উপর অত্যাচার করা হয়েছে, এবং সেই যারা ছিল, মানে ভিকটিম ছিল, তাদেরকে নিয়ে গিয়ে নানাভাবে সাপ প্রয়োগ করে এসব বিষয়কে একেবারে নাই করে দেওয়া হয়েছে। এরকম ঘটনা পাহাড়ে উদাহরণ অনেকগুলো আছে। তো আরও নানা রকম বিষয়টা আছে। এই ক্ষোভ, এই যে পুঞ্জীভূত ক্ষোভ মানুষের মধ্যে যে ছিল, এই যে একটা অবিশ্বাস ছিল একটা মামলার মধ্যে, যখন এই যে বিশেষ করে দর্শন মামলার ক্ষেত্রে আমরা বারবার দেখি যে ভিকটিমদের যখন মেডিকেল টেস্ট করা হয়, এটা নেগেটিভ একটা রিপোর্ট দেওয়া হয়, মানে নাই, মানে কিছু হয় নাই। এটা একটা সেখানে অগোচিতভাবে নিষেধাজ্ঞা জারি আছে। এবার তো এখনো পর্যন্ত মানে যা শোনা যাচ্ছে, মানে নেগেটিভ বা এরকম মানে হয় কিছু কিনা আমি জানি, মানে এটা একেবারে না, মানে প্রকাশ্যে বলছে না, হয়তোবা আমি আমার কাছে সেই এটা হয়েছে কিনা
সেটা আমি আমার কাছে সঠিক ইয়েটা নাই, কিন্তু অতীতের ঘটনার কথা বলছি যে সব সময় এভাবে একটা এই দর্শন রিপোর্টগুলোকে নেগেটিভ দেওয়ার একটা অর্থাৎ আপনি আমি আপনি লক্ষ্য বলতে করেছি। চাইছেন যে এবারের যে ঘটনা সেটা একটা উপলক্ষ মাত্র, যেটাকে কেন্দ্র করে বলা যায় যে মানুষের আগে থেকে যে ক্ষোভ সেটি বেরিয়ে এসেছে। আমি বলছি জি, তাহলে এই যে একটা এমন একটা মানে ঘটনা যে একজন ছোট্ট একজন বালিকা তাকে এভাবে দর্শন করে, এটা তো যে কোনো মানুষকে একটু মানে ক্ষুব্ধ করবে, মানে একটু তাকে তার মধ্যে আঘাত করবে। জি, তো যার ফলে মানুষ এতে বিক্ষুব্ধ হয়েছে এবং তারা আশা করেছিল দ্রুততার সাথে যারা অভিযুক্ত যারা তাদেরকে গ্রেপ্তার করে একটা তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে, কিন্তু দেখা গেল আমরা তো জানতে পারছি যে যেদিন ঘটনা ঘটেছে সেদিনই গ্রেপ্তার করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করেছে, 3 জনের বিরুদ্ধে তো অভিযোগ। তো একজনকে গ্রেপ্তার করার পর কি হলো, তারপরে 23 তারিখ ঘটনা ঘটেছে, 24 তারিখ, তারপর 25 তারিখ একটা ইয়ে করলো যে অবরোধের অর্ধ দিবস অবরোধ, সেখানকার যে বিক্ষুব্ধ লোকজন বা সেখানকার স্থানীয়রা তারা ঘোষণা দিল যে অর্ধ দিবস অবরোধ। তো দেখা গেল যে ওই অবরোধের শেষে তারা তারপর দিন একটা মহাসমাবেশের ডাক দিল। তো মহাসমাবেশ যখন ডাক দিল এরপরে তো ওই একই দিনে এটা 25 তারিখ রাতে যে ডাক দিয়েছে যে উখানু মার্মা, যে সেখানকার মার্মা ছাত্র সংসদের সাধারণ সম্পাদক, তো তাকে রাতে সেখানকার সেনাবাহিনীর লোকজন তার এলাকা থেকে একজনের জোরপূর্বক তুলে নিয়ে গেছে। এটা একটা মানে ইয়ে করার মতো, মানে একটা মোড়ার উপর কারাগার মতো। এটা তো মানুষকে এটা আরো বেশি বিক্ষুব্ধ করেছে। সে তো লাইভ দেখিয়েছে, কেউ কেউ ফেসবুকে মানে সেই ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। এখন তো মানুষ তো বুঝতে পারছে না যে আসলে এটা কেন হচ্ছে। আপনার কাছে আমি আবার ফিরে আসবো এবং আইএসপিআর যে বিবৃতি দিয়েছে সেটি নিয়েও আপনাদের অনেক অভিযোগ আছে, কিন্তু আইএসপিআর এর বিবৃতিতে তারা বলছে যে সন্দেহভাজনকে গ্রেফতারের পরই ইউপিডিএফ এর অঙ্গ সংগঠন পিসিপির নেতা উখানু মার্মা, যার কথা আপনি বলছিলেন, জুম ছাত্র জনতার ব্যানারে খাগড়াছড়িতে বিক্ষোভ এবং মানববন্ধনের ডাক দেন। এই বিষয়টি এবং ইউপিডিএফকে তারা এক ধরনের অস্থিতিশীলতা এবং ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করেছেন, সেটি নিয়ে আপনার বক্তব্য আমি এরপরে এসে আপনার কাছে জানতে চাইব। খুশি কবির, আপনার কাছে যেতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন ভারত এবং ফ্যাসিবাদের ইন্ধনে খাগড়াছড়িতে অশান্ত পরিবেশ। এনসিপি নেতা হান্নান মাসুদ তিনি বলেছেন যে বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে, ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়, তারা শেষ ট্রাম্প কার্ড খেলছে, পার্বত্য অঞ্চলকে তারা অস্থিতিশীল করে তুলছে, এটি ভুয়া ধর্ষণের ঘটনার মধ্য দিয়ে তারা আমাদের বাঙালি এবং পার্বত্য পাহাড়িদের মুখোমুখি দাঁড় করিয়েছে। রুহুল কবির রিজভী বলেছেন যে পাহাড়ে হঠাৎ অশান্তি মানুষকে ভাবিয়ে তুলছে, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটার পেছনে মাস্টার প্ল্যান থাকতে পারে। আপনার কাছে আমি জানতে চাই যে পাহাড়ের যে কোনো প্রতিবাদকে আমরা কেন সবসময় আলাদা চোখে দেখি, বা পাহাড়ের যে কোনো প্রতিবাদকে কেন সবসময় ষড়যন্ত্র বা বিচ্ছিন্নতাবাদের এক ধরনের তকমা দেওয়া হয়, আর এবারের যে ঘটনাটি সেটা নিয়েও আপনার পর্যবেক্ষণ জানতে চাই। অনেকগুলো প্রশ্ন। জি, প্রথমে আমি যেটা বলবো যে একটা 12 বছরের মেয়েকে যখন গণধর্ষণ করা হয়েছে, মাইকেল বলল যে আপনি যেটা বললেন যে একজনকে গ্রেফতার করার পরে তাকে রিমান্ডে নেওয়ার পরে তারপরে ওকে আন্দোলন। এখন আপনি নিজে চিন্তা করেন, গণধর্ষণ হয়েছে, একজন করেনি, অন্যরা এখনো ঘুরে বেড়াচ্ছে, আপনি কি নিশ্চিন্ত থাকবেন? আপনি কি নিরাপত্তাহীনতায় বোধ কোনো থাকবে না? আপনার কন্যা নিয়ে আপনি চিন্তা করবেন না? সবাই এটা নিয়ে চিন্তা করবে। আর এটা প্রথমবারের মতো যে ধর্ষণ হয়েছে পার্বত্য চট্টগ্রামে, সেটা না, বাংলাদেশে সব জায়গায় হচ্ছে। আমরা তো এটা বারবার বলছি যে ধর্ষণ তো সারাক্ষণ হচ্ছে। তো পার্বত্য চট্টগ্রামে এটা যেটা ঘটেছে, সেখানে কেউ আলোচনা করছে না। মানে যারা পাহাড়ি ছাত্ররা, পাহাড়ি আন্দোলন যারা করছে, তারা তো আন্দোলন করছে, তাদের উপর তো তারা মারাও গেছে, আহত হয়েছে, তাদের দোকানপাট ঘরবাড়ি পোড়ানো হয়েছে। আমি এখন পর্যন্ত কাউকে দেখিনি স্টেটমেন্টে দিতে, আইএসপিআর তো দেয়নি, প্রশাসন দেয়নি, মন্ত্রী দেয়নি, কেউই দেয়নি, যে ওই মেয়েটার চিকিৎসা হয়েছে কিনা। আপনি যে প্রশ্নটা করেছেন যে তার টেস্ট কি আসছে, এটার কেউ কিছু বলছে না। মিডিয়াতে আসেনি, আমি কোথাও মিডিয়াতে কেউ যায়নি, আসলে তার কাছে কেউই যায়নি। আমাকে তারা প্রত্যেকেই বলুক যে কেউ কি ওই মেয়েটার সাথে কথা বলেছে কিনা, তার চিকিৎসা ব্যবস্থা নিয়েছে কিনা,
তার কাউন্সিলিং বা তাকে ট্রমার থেকে ঠিক করার এইগুলো কোনো কিছু মানবাধিকার যেটা বিষয় তার এইগুলো করেছে কিনা, এটা তো হয়নি। আর যেটা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে কোনো ঘটনা হলে আমরা এটা এইভাবে দেখি কেন, কারণ হচ্ছে আমাদের রাষ্ট্র, আমাদের সরকার, আমাদের আর্মি, আমি বলবো কেন আইএসপিআর যে স্টেটমেন্টটা দিয়েছে এত একপাক্ষিক একটা, মানে অবভিয়াসলি এটা ওয়ান সাইডেড, এটা একদিকে, এটা ওনাদের কাছ থেকে আমি এক্সপেক্ট করি না। একটু ইন্টেলিজেন্টলি একটা সার্বিকভাবে চিন্তা করা উচিত ছিল, সবাইকে চিন্তা করে। আমি বলছি না কেউ একেবারে সবাই মানে একটা সাইড শুধু নিতে হবে। আমরা এখান থেকে রাষ্ট্রের থেকে আমরা যেটা আশা করি যে তারা একটা নিরপেক্ষ ভূমিকা নেবে, তারা সবটা দেখবে, এইগুলো আসেনি। যেভাবে বলা হচ্ছে, আমি পুরো স্টেটমেন্টটা অনেকবার পড়েছি, তো এই স্টেটমেন্ট পড়ার পরে আমার কাছে এটা খুবই লেগেছে। কিন্তু আমি আরেকটা জিনিস বলবো যে আপনি যে এনসিপির যে নেতা যে বলেছে, তার আবার আজকে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে সে বলেছে সেই শব্দটা ব্যবহার করা উচিত ছিল না, সেটা উইথড্র করছে। কেন, ওদেরই পার্টির একজন আদিবাসী ছেলে, সে কিমরিজ তার নাম, অলিকমি, সে রিজাইন করেছে, একজনই ছিলেন স্থায়ী কমিটিতে, তো সে রিজাইন করেছে এই ঘটনাকে কেন্দ্র করে এবং এই বক্তব্যকে কেন্দ্র করে। তো আপনি যে বক্তব্যটা বলছেন সে কিন্তু এটা উইথড্র করেছে, তো এই বক্তব্যটা এখানে আর ভ্যালিড আর স্ট্যান্ড করে না। করেছে হয়তো তার এটা অজান্তে তার ভেতরে। তো মূলত হলো আমরা এখন এমন একটা পর্যায়ে যাব কি না যে আমরা কাউকে আমাদের থেকে একটু ভিন্ন হলে আমরা তাদেরকে সহ্য করব না। আমরা পার্বত্য চট্টগ্রামের উপর এরকম করে যাচ্ছি কেন? এই এলাকায় 3 জেলা, এখানের সবচেয়ে মানে এখানে জনগণ কারা ছিল? এটা তো আদিবাসীরাই ছিল। এখন আমরা বিভিন্নভাবে সেটলারদেরকে এনে আমরা একটা ডেমোগ্রাফিক পরিবর্তন নিয়ে আসছি, কিন্তু আমাদেরকে এটা ভুলে যাওয়া উচিত না যে এটা তাদের জায়গা, আর আমাদেরকে শ্রদ্ধা জানানো উচিত, আমাদেরকে তাদের প্রতি সম্মান থাকা উচিত, আর একটু সহানুভূতি থাকা উচিত। আমরা এই আলোচনায় ফিরে আসবো। আমি একটু অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম আপনার কাছে যেতে চাই। আপনি নিশ্চয়ই ঘটনা দেখছেন এবং খবর রাখছেন যে সেখানে কি হচ্ছে। যেটি বলা হচ্ছে যে একদিক থেকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা একজনকে গ্রেফতার করেছি, কিন্তু তারপরেও কেন ওখানে এই ধরনের ঘটনা ঘটলো। কিন্তু পাহাড়িরা যেটি বলছেন সেটি হচ্ছে যে একটি গণধর্ষণের ঘটনা ঘটেছে এবং সেখানে একজনকে মাত্র গ্রেফতার করা হয়েছে, অন্য বাকি যাদের নামে অভিযোগ করা হয়েছিল তাদেরকে গ্রেফতার করা হয়নি। এটি তাদের 1 নাম্বার অভিযোগ। আচ্ছা, এবং বলবো যে শুধু পাহাড়িরা না, যত স্টেটমেন্টগুলো আসছে বাঙালিদের কাছ থেকে, তারাও কিন্তু একই জিনিসটা বলছে। আন্দোলনকারী যারা, আমরা যদি তাদের বলি যে তাদের যে ক্ষোভের জায়গা, সেটির একটা বড় কারণ ছিল যে এটি একটি গণধর্ষণের ঘটনা ঘটেছে এবং সেখানে যে ধরনের ব্যবস্থা তারা আশা করেছিলেন সে ধরনের ব্যবস্থা হয়নি। এটি প্রথমবারের মতো না, সেটি আরও একটি অভিযোগ। আর দ্বিতীয়ত, রোববার গুলিতে যে 3 জন নিহত হয়েছেন তারা 3 জনই পাহাড়ি, 3 জনই মারমা সম্প্রদায়ের, বয়স 20 থেকে 22-এর মাঝে। আপনি যদি একটু আমাদেরকে বলেন যে আপনার কাছে আপনি কি কোনো খবর জেনেছেন কিনা, কাদের গুলিতে কিভাবে এরা নিহত হলেন, এবং আপনার কি মনে হয় কিনা যে খাগড়াছড়িতে এই ঘটনার পরে মাত্রাতিরিক্ত বল প্রয়োগের ঘটনা ঘটেছে যার কারণে এটি হয়েছে? জি, আমি আপনাকে শুনতে পাই না এখন, একটু দেখেন, কাইন্ডলি আবার বলেন। জি, আমি যদি শেষ প্রশ্নটি আপনাকে প্রথমে করি, সেটি হচ্ছে যে রোববার গুলিতে যে 3 জনের নিহত হওয়ার কথা মিডিয়াতে এসেছে, গণমাধ্যমে এসেছে, সেই 3 জনই পাহাড়ি, 3 জনই মারমা সম্প্রদায়ের এবং তাদের বয়স 20 থেকে 22-এর মাঝে। আপনার কাছে কোনো খবর আছে কিনা যে এরা কাদের গুলিতে কিভাবে নিহত হলেন, এবং আপনার পর্যবেক্ষণ কি যে খাগড়াছড়িতে কি মাত্রাতিরিক্ত বল প্রয়োগের ঘটনা ঘটেছে কিনা? ধন্যবাদ। যদিও কিছুটা ডিস্টর্টেড হঠাৎ করে, তারপর আমি যতটুকু বুঝেছি যারা নিহত হয়েছেন তাদের ব্যাপারে এবং জিজ্ঞেস করেছেন সম্ভবত আপনি, জি সেটাই সঠিক, তাই তো? জি জি। আমি এই বিষয়টাতে আসার আগেই আমি একটু পেছন ফিরে যেতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমরা যখন পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আলোচনা করি একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে
পার্বত্য চট্টগ্রামে বিষয়টা, আমাকে শোনা যাচ্ছে? জি জি, আপনাকে আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম হচ্ছে আমাদের কাছে একেবারেই একটা সংবেদনশীল এলাকা। এই কারণ পার্বত্য চট্টগ্রামে যে সন্নিহিত অঞ্চল আছে, সেখানে সন্নিহিত অঞ্চলগুলি কোনোটাই কিন্তু স্থিতিশীল নয়। বিশেষ করে আপনি যখন মিজোরামের দিকে দেখবেন বা তার আগে মণিপুরের দিকে আরেকটু আগে বাড়াবেন, এবং আমাদের দক্ষিণে যে সন্নিহিত আরেক অঞ্চল আপনার রাখাইন স্টেট, সবখানেই কিন্তু এক ধরনের ভোলাটাইলিটি চলছে, এবং সেটা নানা ধরনের স্টেক হোল্ডাররা সেখানে তাদের যার যার মতো করে কাজ করে যাচ্ছে। তো এখানে পার্বত্য চট্টগ্রামে যে বিষয়টা হয়েছে, এই ঘটনাটা যেটা আমরা এই আলোচনায় বলছি যে অষ্টম শ্রেণীর ছাত্রী, তাকে সে ধর্ষণের শিকার হয়েছে, বাট সেটা বিচার তার মুখোমুখি হওয়ার আগেই পার্বত্য চট্টগ্রামকে ভোলাটাইলিটির মধ্যে টেনে আনা, পার্বত্য চট্টগ্রাম অশান্ত করে তোলার মধ্যে আমি একটা জিনিসই সেটা লক্ষ্য করে দেখছি, সেটা হচ্ছে যে দুটা জনগোষ্ঠী অর্থাৎ পাহাড়ি এবং বাঙালি, এটা একবারে স্পষ্টভাবে দুটা বিভক্তি রেখার মধ্যে তারা দাঁড়িয়ে আছে, অবস্থান করছে। যে কোনো একটা তুচ্ছ ঘটনাকে নিয়ে গত বছরও হয়েছে একই ধরনের ঘটনা, এই বছরও তুচ্ছ একটা ঘটনাকে, এই যে ধর্ষণের ঘটনা, এটা বিচারের হয়তো আপনি ধর্ষণের ঘটনাকে একটা তুচ্ছ ঘটনা না আমি বলতে চান? আমি তুচ্ছ ঘটনা ওই সেন্সে বলছি না। এখানে দুইটা কোন সম্প্রদায়ের সেন্সে হাজার এই ঘটনাটাকে একটা মানুষের তুচ্ছ মধ্যে, ঘটনা হিসেবে আসলে বলা যায় যে একটা তুচ্ছ ঘটনা? না আমি কথাটাকে বলছি ওই জন্য, এই ঘটনাটা প্রমাণ হওয়ার আগেই, সেটা প্রমাণ করার জন্য সময়টুকু যেটুকু, সেটা অবশ্যই সেখানে কর্তৃপক্ষ যদি সেটা অবহেলা, অতীতের কথা বলছেন খুশিয়াপা বলছেন, মাইকেল কথা বলছেন, অতীতের আমরা বলছি অতীতে হয়তো সে ঠিকমতো বিচার পায়নি, কিন্তু সেই বিচার না পাওয়ার যে সংস্কৃতি, সেটার থেকে উত্তরণের জন্য আমাদের যে রাজনৈতিক যে নেতৃত্ব, এটা তাদের দায়িত্ব, আমাদের সামাজিক দায়িত্ব এখানে আছে, সাংস্কৃতিক দায়িত্ব এখানে আছে। আমরা কিন্তু সেটা কোনোটাতেই পালন করি না, প্রত্যেকটাতেই ব্যর্থ হয়ে গিয়েছি। এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ মনে করে পার্বত্য চট্টগ্রাম যা হয় সেটা সামরিক বাহিনী। আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে, জনাব ইমদাদুল ইসলাম, আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে এটি মনে করেন কিনা যে এই ঘটনায় খাগড়াছড়িতে মাত্রাতিরিক্ত বল প্রয়োগের ঘটনা ঘটেছে কিনা? না হলে 3 জন নিহত হওয়ার ঘটনাটা আসলে কিভাবে ঘটলো? সেটা আমি বলছি, মাত্রাতিরিক্ত বল প্রয়োগ তখনই বলবেন আপনি যখন দেখবেন আপনি কি সেখানে অতিরিক্ত বল প্রয়োগের ঘটনা ঘটবে তখনই যখন আপনি দেখেন একটা ইউনিফর্ম, আপনি যখন একটা আইনশৃঙ্খলা সামরিক বাহিনী, তার উপর যখন আপনি চড়াও হবেন। আমি সরাসরি দেখেছি, আমি কোনো পক্ষের কথা বলছি না এখানে। তার উপর ইটপাটকেল মারা হচ্ছে, তার উপর যখন আক্রমণে হাত তুলে, আমি দেখছি ড্রাইভার কিন্তু 2 হাত তুলে আছে, কিন্তু তাকে ছাড়া হচ্ছে না, তাকে মারা হচ্ছে। তখন একটা স্টেজে বারবার যখন আকুতি মিনতি করা হচ্ছে, তার মধ্যে তখন এরাও তো আহত হয়েছে 10-12 জন, এবং গোলাগুলির যে ঘটনাটা, এটা মাত্রা অতিরিক্ত সেলফ ডিফেন্স বলে একটা কথা আছে। আপনি সেলফ ডিফেন্সে যখন যাবেন, তখন সেখানে কে গুলি করেছে সেই কথাটাও এখনো পর্যন্ত, যেমন পাহাড়ের দিক থেকেও অনেকটা গুলি আজকেও দেখলাম আমি খাগড়াছড়িতে। আপনি এই যে ব্যাংক সিটি, এটা সিটি ব্যাংকের সামনে থেকে, অথবা আইএফএসসি ব্যাংকের সামনে থেকে, আমি একেবারে এটা ভিডিও ক্লিপটা আমার কাছে আছে, আমি পেয়েছি সেখান থেকে, আইএফএসসি ব্যাংকের সামনে থেকে গুলি করা হচ্ছে, এবং সেটা কিন্তু সেনাবাহিনী কোনো লোক নয়। এখন সেগুলি প্রমাণ সাপেক্ষ। আপনি যদি দ্য ট্রাভেল ফেরি দেখেন, সুবীর ভৌমিকের বই, সেখানে কিভাবে ইন্ধন যোগানো হচ্ছে, সেখানে কিভাবে বাইরের শক্তি জড়িত হচ্ছে। আপনি যদি কাউবয় অফ ইন্ডিয়া বইটা যদি দেখেন কাউলের, তাহলে সেখানে দেখবেন সেখানে কিভাবে ইনফিল্ট্রেশন হচ্ছে, কিভাবে এক এক পক্ষ সেখানে জড়িত হচ্ছে, কে কাকে ইন্ধন দিচ্ছে। এটা হচ্ছে তখনই যদি যেহেতু আমাকে নিরাপত্তা আপনার মনে হচ্ছে যে এখানে বাইরের শক্তি এই গোলাগুলির ঘটনায় বা এই যে 3 জন নিহত হয়েছেন, এটার সাথে সামরিক বাহিনী নয় বরং বাইরের শক্তি যুক্ত থাকতে পারে, এই ধরনের একটি সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন? আপনি এখন যেটা বলছেন মাত্রা অতিরিক্ত বল প্রয়োগের কথা, সেই বল প্রয়োগের ঘটনাটা যদি মাত্রা অতিরিক্ত তখনই হতো যদি কেউ কোনো ধরনের এখানে আক্রান্ত হয় নাই, শুধু কারো উপরে গুলি বর্ষণ করা হয়েছে।
আপনি যখন আক্রান্ত হবেন তখন আপনাকে আপনি নিজেকে বলছিলেন যে রক্ষা ইট করার পাটকেল জন্য ছোড়া হচ্ছে, ইট পাটকেল ছোড়ার বিপরীতে যখন গুলি ছোড়া হয় তখন সেটিকে আপনি মাত্রাতিরিক্ত আপনি বল গুলিটা প্রয়োগ কে বলবেন করেছে কিনা? এবং সেটা একটা কিন্তু বিরতি থেকে গুলিটা ফিরে তো এসে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমি খুবই দুঃখিত জনাব মেহেদী হাসান পলাশ, আমি বিরতির আগে আপনার কাছে যেতে পারছি না, বিরতি থেকে ফিরে এসে আমি আপনার সাথে আলোচনা শুরু করব। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। ইস্পাহানি মির্জাপুর মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। বিরতির পর মেহেদী হাসান পলাশ, আপনার কাছে প্রথমে যেতে চাই, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম বিরতির আগে, যে সেখানে কি মাত্রাতিরিক্ত বল প্রয়োগের ঘটনা এবার ঘটেছে কিনা আপনার পর্যবেক্ষণ জানতে চাই। আরেকটি মন্তব্য নিয়েও আপনার মন্তব্য জানতে চাই, সেটি হচ্ছে যে আজ খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভা হয়েছে, যেখানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যিনি উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, তিনি মন্তব্য করেছেন যে খাগড়াছড়িতে চলমান পরিস্থিতিতে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে। আপনি কি একমত তৃতীয় পক্ষ? আমি, আমার দাদা তো বললেন যে এটা একটা উপলক্ষ, উনি কিন্তু ওনার বলছেন যে এটা একটা উপলক্ষ। বাট প্রশ্নটা হলো এই যে আগে আমি একটা, এই যে আপনি যে বললেন যে একটা ধর্ষণের কথা, তো ধর্ষণ হয়েছে এটা আপনি কিভাবে বুঝলেন? মানে আপনি কিভাবে নিশ্চিত হলেন যে এখানে ধর্ষণ হয়েছে? কিসের ভিত্তিতে? মানে আপনার কাছে কি ডকুমেন্ট আছে যে আপনি ধরে নিচ্ছেন ধর্ষণ হয়েছে? একটা অভিযোগ করা হয়েছে, মানে একটা এফআইআর দায়ের করা হয়েছে। তো একটা এফআইআর দায়ের করা হলে সেটার ভিত্তিতে কি আমরা নিশ্চিত হতে পারি যে ধর্ষণের ঘটনা ঘটেছে? সেই ক্ষেত্রে তো কোনো ঘটনাতেই তো সেটা আমরা প্রশ্নটা হলো যে আমরা তো এরকম অনেক ফলস এফআইআর বাংলাদেশে দেখি না, তো আমরা তো দেখি। তো আমি কি করে মানে কোনো রকম প্রমাণ ছাড়া সারা দেশের মিডিয়া বা সমস্ত জায়গায় আমরা এই যে মানে বলছি যে ধর্ষণের কেন্দ্র করে, আপনি আরেকটা কথা বলেছেন, আমি আরেকটু বলি, আমি আপনাকে একটু যদি বলি, ধর্ষণের ঘটনার খবর যখন মিডিয়াতে আসে কখনোই এটি প্রমাণ হওয়ার পরে মিডিয়াতে আসে না। ওখানে যেটি হচ্ছে সেটি তুলে ধরা আমাদের কাজ, এবং সেটি মিডিয়া করছে। আপনি বলতে পারেন ধর্ষণের অভিযোগে, আপনি সেই ক্ষেত্রে বলবেন, আপনি সেই ক্ষেত্রে বলবেন একটি ধর্ষণের অভিযোগে। আমরা মিডিয়া থেকে যদি বলি তাহলে আমরা বলবো যে একটা ধর্ষণের অভিযোগে, যতক্ষণ না পর্যন্ত অন্তত ডাক্তারি পরীক্ষা বা কোনো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স না থাকে বা তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে বলতে পারি না। হ্যাঁ, আমি আপনাকে মানে এই বিতর্কটাতে আমি যেতে চাই না, কারণ কিছুক্ষণ আগে আমি একটা ছিলাম, আমি বলছি, বাট এটা আপনি বলে দিচ্ছেন। যেমন আপনি বলছেন যে এখানে বললেন যে একজনকে, মানে যাদের নামে মামলা হয়েছে তাদের একজনকে আটক করা হয়েছে, বাকিদেরকে যাদের নামে অভিযোগ হয়েছে তাদের মধ্যে একজন, হ্যাঁ যাদের নামে অভিযোগ হয়েছে, একজনকে ওই দিনই গ্রেফতার করা হয়েছে। এখন প্রশ্নটা হলো যে কারণ আমিই তো অভিযোগ হয়নি, আমার কাছে সেই মামলার এফআইআর আছে, কারণ ওখানে ওই মামলাতে কারো নাম দেওয়া হয় নাই, বলা হচ্ছে অজ্ঞাতনামা, এবং সে পাহাড়ি না বাঙালি এই মেয়ে তাও বলতে পারে না। কারা তাকে তুলে নিয়ে গেছে, তারা পাহাড়ি না বাঙালি এই মেয়ে তা বলতে পারে না। তাকে যেখান থেকে তুলে আনা হয়েছে তার ফ্যামিলি বলছে যে এটা মানে তাদের এফআইআরে যেটা লিখেছে যে আমাকে অমুক জায়গা থেকে তুলে আনা হয়েছে, সেখানে পুলিশ গিয়েছে একটা 12 বছরের মেয়ে, সে তাকে যদি একটা জায়গায় রেপ করা হয় তাহলে সেই জায়গায় কিছু তো চেঞ্জ থাকে, মাটিতে একটা ঘাসও তো চেঞ্জ হয়। এই ধরনের কোনো অভিযোগ আমি একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে, আমি যাই না, বাট আমি অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমার ওখানে প্রতিনিধি আছে, আমার পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটা জেলা উপজেলাতে আমার প্রতিনিধি আছে। আমি সবার কথা বলছি, আমি আপনাকে বলছি, আমি সেই ক্ষেত্রে বলছি যে সেইখানে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আচ্ছা, 2 হলো, একটা মেয়েটাকে যখন নিয়ে আসা হয় রাত 12টার সময়, তাকে হসপিটালে নিয়ে গেছে তার পরিবার, এবং 1টার সময় তাকে বাসায় নিয়ে এসছে, মানে তার ফ্যামিলি বাসায় নিয়ে এসছে। প্রশ্নটা হলো যে একটা 12 বছরের মেয়েকে 3টা ছেলে, সে পাহাড়ি হোক আর বাঙালি হোক যাই হোক, যদি তাকে রেপ করতে, 12 বছরের একটা মেয়ে, আপনি বলেন তার পক্ষে কি হসপিটাল থেকে আবার বাসায় আসতে দিত? বা তার ফিজিক্যালি যে মানে মিনিমাম তো কিছু সিমটম থাকার কথা, যে একটা মেয়ে যার, আপনি জানেন যে তার সিমটম নেই? হ্যাঁ, আমি জানি তার সিমটম নেই, কারণ আমি তো সাংবাদিক, আমি অনুসন্ধান করার সুযোগ আছে, কাজে আমি এটা জানি যে তার ইয়ে নেই। ডাক্তার যিনি তাকে পরীক্ষা করেছেন, তিনি একজন ট্রাইবাল ডাক্তার, চাকমা ডাক্তার, তিনি তাকে আমরা নানাভাবে সাংবাদিকরা মানে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তিনি প্রাণ ভয়ে আছেন, যে তিনি যদি এই মুহূর্তে রিপোর্ট দেন তাহলে তিনি প্রাণ সংশয়ে পড়বেন। বাট তিনি নিশ্চিত, বা তার দিক থেকে আমরা এখন পর্যন্ত যেটা জেনেছি সেটা হলো যে তিনি, এই মেয়ের শরীরে কোনো ধরনের সিমটম পাওয়া যায়নি। আচ্ছা, ধরে নিলাম, আমি কথা শেষ করি, আপনি বলে পরে, ধরে নিলাম যে
আমি যদি লজিক্যালি দায়িত্ব নিয়ে বলছেন যে সেখানে কোনো আমি ধর্ষণের আমি ঘটনা আমি আমার অনুসন্ধানে যেটা, এবং আমি আরও আপনাকে যোগ করি, যে ছেলেটাকে আপনি মানে আটক করা হয়েছে যখন এই ঘটনাটা ঘটে, এই ঘটনাটা ঘটার সাথে সাথে কিছু ট্রাইবাল ছেলে আপনার মোবাইলে ছবি নিয়ে চয়নশীল নামে একটা ছেলেকে খুঁজতে থাকে এবং তার বাড়িতে গিয়ে প্রথমে ভাঙচুর করে এবং তাকে বলে যে তোমার ছেলে এই মেয়েকে রেপ করেছে, তাকে আমাদের হাতে তুলে দাও। চয়নশীল ওর ফ্যামিলি বলে যে চয়নশীল আমার বড় ছেলে, সে তো কাপ্তাই পলিটেকনিক্যালে পড়াশোনা করে, সে তো ওখানে, তো বলে যে এটা তো হতে পারে, তোমরা এটা লুকানোর জন্য বলছো। তখন ওরা ভিডিও কলে, ওর বাবা মা ভিডিও কলে সবাইকে দেখায় যে আমার ছেলে কাপ্তাই আছে। তারা যখন ভিডিও কলে কাপ্তাই পলিটেকনিক্যালের ছবি দেখে তখন বলে তাহলে তোমার ছোট ছেলে এটা করেছে। অ্যান্ড দেন সহনশীল তাকে ধরে নিয়ে এই মেয়ের সামনে নিয়ে আসে এবং এই মেয়ে সেটা দেখে বলে যে হতে পারে, এবং সেটার ভিত্তিতে এরা এই ছেলেটাকে পুলিশের হাতে দিয়ে দিয়েছে। পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ করেছে সে বলছে যে তুমি এই সময়টা মানে এই যে 9টা থেকে 9:30 এবং 10টা এই সময়টাতে তুমি কোথায় ছিলে? এই ছেলে বলেছে যে খাগড়াছড়িতে আমি বিভিন্ন জায়গায় অমুক দোকানে আমি গিয়েছি, এবং পুলিশ সেই দোকানের সিসিটিভিগুলোর, সব দোকানে তো এখন সিসিটিভি থাকে, সিসিটিভির ফুটেজগুলো কালেক্ট করেছে। সেই কিছু ফুটেজ আমি কালেক্ট করেছি, আমি দেখেছি যে ওই দোকানগুলোতে এই ছেলে ওই সময়গুলোতে ছিল, যাকে কারণ তাকে ধরে দিয়েছে। তো এখন যেহেতু অভিযোগ এবং তাকে ধরে দিয়েছে পুলিশ, তো গিয়ে এরা ধরে তাকে পুলিশের কাছে দিয়েছে, স্বাভাবিকভাবে পুলিশ তো তাকে করবে। এটা তো এরপরে কথাটা শেষ করি, আমি কথাটা শেষ করি, আমার কথা শেষ করি না, আপনার কথার ভিতর তো আমি ইন্টারপ্রেট করিনি, তো কাজেই আমি বলি তারপর আপনি বলেন। তো প্রশ্নটা হলো এই যে বিষয়টা, তারপরে আমি যদি লজিক্যালি ধরে নিই যে মেয়েটা রেপড হয়েছে এবং একজনকে করা হয়েছে এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, 6 দিনের রিমান্ড। অর্থাৎ আমরা ধর্ষণের পরে কি চাইতে পারি? বিচার প্রক্রিয়াটা, তাই না? যাতে বিচার প্রক্রিয়াটা সঠিকভাবে হয়। তো বিচার প্রক্রিয়াটা তো শুরু হয়েছে, তাই না? বিচার, আর যেহেতু আর কারো নাম নেই এবং সে পাহাড়ি না বাঙালি, কোনো মানে কিছুই বলতে পারছে না মেয়েটা, তো তাহলে তো আমার উচিত ছিল যে এই যে রিমান্ড, মানে তাকে যে 6 দিনের রিমান্ড নেওয়া হয়েছে, রিমান্ডের পরে পুলিশ কি চার্জশিট দেয় সেটা দেখা। যদি তারপরে যদি এই ঘটনাটা মানে পুলিশ যদি না দিত বা তাকে বাঁচানোর চেষ্টা করতো, তারপরেই আন্দোলনটা হতে পারতো, কিন্তু সেটা হয়নি। মানে ওই যে রাতে 1টার সময় এই মেয়েটা বাড়িতে গেছে, তারপরে সকালবেলায় এই ব্যানার নিয়ে ব্যাপকভাবে রাস্তায় নেমে অবরোধ করা হয়েছে, এই সহিংসতাটা হলো। তো প্রশ্নটা হলো যে আমি এই জন্য মনে করি, দাদার সাথে আমি একমত, যে এটা আসলে একটা উপলক্ষ। এই উপলক্ষটাকে কেন্দ্র করে অন্য কিছু মানে অ্যাচিভ করার চেষ্টা হয়েছিল, যেটা সেটা হলো, সেটা যদি বলেন, আমরা গত বছর এই সময়টা দেখেছি, এবং আমি যেহেতু 30 বছর চিটাগাং হিল ট্র্যাক্স নিয়ে অলমোস্ট কাজ করি, আমি আমার অভিজ্ঞতায় দেখেছি এই সময়টাতে বছরে যখন এই আপনার এই পূজার ছুটি হয়, 18 দিনের ছুটি, এই 18 দিনের ছুটিতে সারা বাংলাদেশের ইউনিভার্সিটি এবং কলেজগুলো থেকে এই যে পাহাড়ি স্টুডেন্টরা এই সময় বাড়িতে যায়, এবং গত বছরও এই পূজা হতে না দেয়া, মানে বৌদ্ধদের মানে যে উৎসব সেটা করতে না দেওয়ার একটা ব্যাপক প্রক্রিয়া এবং অনেক কিছু হয়েছে, এবং সেই ঘটনার পরে আবার এবারেও সেই একই চেষ্টা হয়েছে। এবং এই যে যুগ্ম ছাত্র জনতা, এই নামে পাহাড়ে কোনোদিন কোনো সংগঠন কখনোই ছিল না, হঠাৎ করে এই সংগঠনটা তৈরি হয়ে এই ঘটনাটা ঘটিয়েছে। দাদা নিজে ওই 27 তারিখ রাতে উনি বলেছেন যে, ওনার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, আমি ওনাকে খুব মানে ধন্যবাদ দিই, যে যেহেতু হিন্দু সম্প্রদায়ের একটা মানে উৎসব আছে, আপনারা এই উৎসব উপলক্ষে এই আন্দোলনটা আপাতত স্থগিত রাখেন, আমি এই জন্য ওনাকে ধন্যবাদ দিই। কিন্তু দেখা গেল যে সেটা মানে মানে আমি আপনার স্ট্যাটাস দেখেছি, আমার তো কেন এরকম আমি দিয়েছি, তারপরে রাত্রে আপনার একটার দিকে যদি কেউ থাকে, এখন যদি দেখে থাকে তাহলে বলতে পারবে, কিন্তু আপনি যেটা বলছেন এটা আমার মনে নাই। রাতে যে কথা বলছেন, রাতে আপনার যে হলো মানে রাতে 1টার পরে সেই বিভিন্ন যে স্থগিত সেটা চেঞ্জ হয়ে পরের দিন বুইমারাতে যেই সংঘর্ষটা হলো, এবং তার ফলে এত লোকগুলো ক্ষয়ক্ষতি হলো। এখন এই ক্ষয়ক্ষতির ফলে যে ধর্ষণের অভিযোগের যে বিষয়টা, সেটা কিন্তু মানে ঢাকা পড়ে গেল, ধামাচাপা পড়ে গেল। কারণটা কি? আমি যদি কারণের বিষয়টা বলি, দেখেন এই আপনার মনে হয় যে সংঘর্ষের কারণে ধর্ষণের অভিযোগ ধামাচাপা পড়ে গেছে? আমার অভিজ্ঞতা বলে যে এই ঘটনা যদি না ঘটতো তাহলে ধর্ষণের খবর আমরা জানতেও পারতাম না। আপনার ধারণাটা ভুল। আমি কেন বলছি, এই আগস্ট মাসের 20 তারিখে, হ্যাঁ, আগস্ট মাসের 20 তারিখে রুমায় একটা মারমা মেয়েকে, 5 বছরের মারমা মেয়েকে রেপ করা হয়েছে, গ্যাং রেপ করা হয়েছে 5 জন লোকে, রুমার পাইন্দু ইউনিয়নে।
তো সেই মেয়েটাকে যখন 5 জন মেয়ে ছেলে রেপ করেছে তারা সবাই পাহাড়ি, এবং এটা বারবার তাকে করেছে। এবং এটা যখন ঘটনাটা ঘটেছে তারপরে এই অভিযোগটা যখন সে তার ফ্যামিলিকে দিয়েছে, ফ্যামিলি হেডম্যান কারবারির কাছে গেছে, হেডম্যান কারবারি বিচার করে তাদের 5 জনকে 5টা শুকর, মানে প্রথাগত আইনে তাদের 5 জনকে 5টা শুকর জরিমানা করেছে। তো এই টাকাটা সে দিতে পারে নাই, শুকর দিতে পারে নাই, তারপরে 5 জনকে 5টা শুকরের মানে হিসাবে, মূল্য হিসাবে 50,000 টাকা জরিমানা করেছে এবং সেটা বাকি রেখে ছেড়ে দিয়েছে। এই নিউজটা যখন আমি করলাম, হ্যাঁ, এবং এটা আগস্ট মাসের 20 তারিখে আমি করেছি এই নিউজটা করার পরে ওখানকার মারমা একটা মামলা হলো। এই মামলাটা তুলে নেওয়ার জন্য এই হেডম্যান কারবারিরা তাদেরকে এলাকা ছাড়া করলো। আপনি তখন কিভাবে নিশ্চিত হলেন যে এটি ধর্ষণের ঘটনা ঘটেছে? এবার তো আপনি নিশ্চিত হতে না, পারছেন ওটা তারা তো বিচার করেছে, এটা তো আমি বিচার করি নাই, এটা তো হেডম্যান কারবারি বিচার করেছে। হেডম্যান কারবারি তাদের উপস্থিতিতে তাদের বিচার করে তাদেরকে শাস্তি। জি, এবারও তো মেয়ের বাবা না, এটা তো বিচার হয়নি, বলা হচ্ছে যে ধর্ষণ হয়েছে, আমি তো ওই জন্য মেয়ে বলছে ধর্ষণ হয়েছে। আমি তো বলছি এখানে বলেন, এটা তো অভিযোগ তার দিয়েছে, ওখানেও মেয়ের বাবারা অভিযোগ দিয়েছে, তাই না? ওখানেও মেয়ের বাবা অভিযোগ দিয়েছে, এখানেও মেয়ের বাবা অভিযোগ দিয়েছে, এবং ওই যে পাড়ার যারা হেডম্যান কারবারি তারা তো অভিযুক্তদের হাজির করেছে। আমি শেষ করি, তারা অভিযুক্তদের হাজির করেছে, হাজির করার পরে তাদেরকে তারা দোষ স্বীকার করেছে, স্বীকার করার পরেই তাদেরকে 5 জনকে 10,000 টাকা করে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। সেই সময় কিন্তু মারমা সম্প্রদায়ের লোকরা রুমাতে এবং বান্দরবনে আপনার মানে মানববন্ধন করে তারা বলেছিল যে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল। আমি বলি তখন কিন্তু এটা নিয়ে কথা বলা নাই, তখন এটি নিয়ে কেউ কথা বলেনি। এরকম সমতলেও যখন ধর্ষণের ঘটনা ঘটে, প্রতিটি ধর্ষণের ঘটনা কিন্তু ইয়াসমিনের ঘটনার মতো এত বেশি সেটি নিয়ে শোরগোল হয় না, এত বেশি প্রতিবাদ হয় না। তার মানে এই নয় যে ধর্ষণের ঘটনা ঘটে না, ধর্ষণ তো ঘটে। জি, ধর্ষণের ঘটনা ঘটলেই যে প্রতিটি ঘটনা নিয়ে একই রকম প্রতিবাদ হবে সেটি ধরে নেওয়া, আমি আপনাকে বলি, আমি পাহাড়ের ক্ষেত্রে আমি আপনাকে বলি, পাহাড়ের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে পাহাড়ে ধর্ষণ ঘটে, মানে সমতলের মতোই একইভাবে ধর্ষণের ঘটনা ঘটে। এবং ধর্ষণের ঘটনা যখন পাহাড়ে ঘটে স্পেসিফিকভাবে, ধরেন আমি মানে আমাদের শ্রদ্ধেয় আমার পাশে যিনি বসে আছেন তাকে অনেকবার দেখেছি পাহাড়ের বিষয় নিয়ে ওখানে যেতে ইয়ে করতে, বা আরো অনেক লোক যায় পাহাড়ের বিষয় নিয়ে। যখন এটা কখন যায়, যখন ওই ঘটনার সাথে যদি বাঙালিদের কোনো স্মেল থাকে, যদি নিরাপত্তা বাহিনীর কোনো স্মেল থাকে, এই ধরনের ক্ষেত্রে যায়। কিন্তু পাহাড়ি কর্তৃক পাহাড়ি ধর্ষিতা হলে, পাহাড়ি কর্তৃক পাহাড়ি খুন হলে আপনি কখনোই এই ধরনের যেতে দেখেছেন? খুশি কবিরের কাছে যেতে চাই। খুশি কবির, আপনি শুনছিলেন মেহেদী হাসান পলাশের বক্তব্য। তিনি বলেছেন যে আপনারা আসলে মানে সিলেক্টিভ ভাবে সেখানে যান এবং বিভিন্ন ঘটনার প্রতিবাদ করেন। যখন এই অপরাধগুলো পাহাড়ির মানে বাঙালিরা করে, সেখানকার স্থানীয় বাঙালিরা বা সেখানকার নিরাপত্তা রক্ষীরা বা সামরিক বাহিনী যখন যুক্ত থাকে তখন এগুলো নিয়ে প্রতিবাদ হয়, কিন্তু যখন পাহাড়ি ঘটনা হয় তখন প্রতিবাদ হয় না। আর তার আগের বক্তব্য নিয়েও যদি আপনার কোনো মন্তব্য? না, ওনার বক্তব্য প্রথম থেকে শোনার পরে আমার কাছে মনে হলো উনিও খুব সিলেক্টিভ। উনি আগের থেকে উনি অনুসন্ধান করেন, সবই করেন, ঠিক আছে, কেন আমি আসলে এই ধরনের কাজ তো আমি অনেক বছর ধরে করছি, এবং নোয়াখালীতে হোক, খুলনাতে হোক, রংপুরে হোক, দিনাজপুরে হোক, ময়মনসিংহে হোক, যেখানে হোক, শুধু ধর্ষণের বিষয় না, অনেকগুলো বিষয় মানবাধিকারের লঙ্ঘন যখন হয়, কিছু কিছু অনুসন্ধানকারীরা যায়, তাদের একেবারে একটা আগে থেকে ঠিক করা থাকে যে আমি এই বক্তব্যটাই, এই ন্যারেটিভটা আমি নিব, এই বয়ানটাই আমি সামনে রাখবো, এই বয়ানটাকে আমি প্রশ্ন করতে চাইবো। তো উনি এটা মনে হচ্ছে যে উনি আগেই ঠিক করে রেখেছেন আর সেটা সেভাবেই করছেন। আপনি কি বলতে পারবেন যে আপনি বাঙালি নির্যাতিত হয়েছে, বাঙালি ধর্ষিত হয়েছে এমন কোন ঘটনায় আপনি গিয়েছেন? আপনি আমাকে বলবেন। না, অনেক জায়গায় গেছি। আপনি বলেন আমাকে, আমি আপনাকে ফলো করেছি, আমি আপনাকে দীর্ঘদিন ফলো করি। জেলার নাম বলছি যেখানে আমাদের এতগুলো আন্দোলন হয়েছে, এত কাজ হয়েছে। আমি বলছি, আপনি যেটা বলছেন, আপনি হয়তো খালি একটা আমার পার্বত্য চট্টগ্রামের বিষয় নিয়ে আপনি ফলো করছেন, কিন্তু আমি নোয়াখালীতে কি করছি, আমি খুলনাতে কি করছি, আমি ময়মনসিংহে কি করছি, আমি রংপুরে কি করছি, আমি দিনাজপুরে কি করছি, এগুলো তো আপনি হয়তো ফলো করছেন না। কুমিল্লায় কি করছি, এগুলো হয়তো ফলো করছেন না। ওখানে কিন্তু পাহাড়ি নাই, ওখানে যেটা হচ্ছে যে ঘটনাগুলো ঘটে সেগুলোর ব্যাপারে। আর সেটাই আমি বলছি যে যখন করুণাময়ী সর্দার ঘের আন্দোলন বিরুদ্ধে করতে গিয়ে তাকে হত্যা করা হয়েছিল ওয়াজেদ আলী বিশ্বাসের দ্বারা, তখনও কিছু কিছু মানবাধিকার সংগঠনের অনুসন্ধানকারীরা উল্টো বক্তব্য রাখতে চেষ্টা করেছে, যেটা টিকেনি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে উনি যখন আলাপ করছিলেন আমার দুটো কথা মনে হচ্ছে। একটা, আপনি যেটা বললেন ইয়াসমিনের কথা,
ইয়াসমিনের কথা আমাদেরকে নাড়া দিয়েছিল, এরকম যেটা আপনি বললেন ঘটতে থাকে। ইয়াসমিনটা কেন আমাদেরকে নাড়া দিল? কোনো কোনো সময় একটা অবস্থার সৃষ্টি হয় যখন এটা নাড়া দেয়, আর তখন তো এটা প্রমাণ হওয়ার আগে তো আমরা আন্দোলন করি, মানে প্রমাণ হওয়ার পরে তো আমরা আন্দোলনে যাইনি। যখন তাকে মৃত্যু লাশ পাওয়া গেছে এবং তাকে বক্তব্য দিতে চেষ্টা করা হয়েছে যে একজন সে যৌনকর্মী এবং তাকে সে কারণে হত্যা করা হয়েছে, অ্যাজ ইফ যৌনকর্মীকে হত্যা করা বা ধর্ষণ করাটা জায়েজ, সেই জিনিসটা নিয়ে আমরা যখন প্রতিবাদ করলো, সে তো যৌনকর্মী ছিলও না। দিনাজপুরবাসীরা যখন আন্দোলন করলো এবং তাদের উপর যখন গুলি চালানো হলো, তখন আন্দোলনটা একটা বিরাট তুঙ্গে গেছে। দিনাজপুরবাসীরা যেভাবে আন্দোলনে 5 জন না 6 জন মারা গেছিল তখন ওই আন্দোলন করতে গিয়ে, তারপরে আমরা সারা মানে বাংলাদেশ জেগে উঠেছে। চলেশ্রী চিলের আলোচনা আমার মনে আছে। চলেশ্রী চিলের ব্যাপারে সবাই দেখছে তার গায়ে অসংখ্য নির্যাতনের দাগ। ম্যাজিস্ট্রেট, ইউএনও, মেডিকেল অফিসার, তারা সব, তখন কিন্তু এটা ছিল 2007-08 তত্ত্বাবধায়ক সরকারের আমলে, যেখানে মিলিটারি ব্যাক্ট বলা হতো। তখন কিন্তু চলশ্রী চিলে ওরা ইটা দিয়েছে, ওই মেডিকেল সার্টিফিকেট দিয়েছে, কোনো দাগ ছিল না, একদম মিথ্যা কথা। হি ওয়াজ টর্চার্ড অ্যান্ড হি ওয়াজ কিলড। তো এই জিনিসগুলো আমার মনে হয় আমি জোর গলায় বললেই এটাকে প্রমাণিত হয় সেটা না। সো এই জিনিসগুলো আমি যেটা বলতে চাচ্ছি যে উনি যেটা বলছেন যে এটা শুধু কোনো কোনো সময় হয়, কোনো কোনো সময়, সব আন্দোলনে হয় না, একটা ট্রিগার করে। পার্বত্য চট্টগ্রামে অনেক কিছু ঘটছে, নিজেদের মধ্যে নিজেদের রেপ হয় না, নিজেদের মধ্যে অত্যাচার হয় না, নিজেদের মধ্যে শোষণ হয় না, আমি এগুলো বলছি না, মার্ডার হয় না সেগুলো বলছি না, কিন্তু যখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে দাবিয়ে রাখার জন্য এটাকে ইউজ করা হয়, একটা সৃষ্টি করতে, দাবিয়ে রাখার জন্য, চাপিয়ে রাখার জন্য, বন্ধ করার জন্য, মুখ বন্ধ করার জন্য, কথা না বলতে দেওয়ার জন্য, এটা আমার কাছে মনে হয় যে তখন আমাদের কথা বলা অবশ্যই দরকার, সেটা 100 বার দরকার, এবং এটা বলতেই হবে। মাইকেল চাকমার কাছে যেতে চাই। মাইকেল চাকমা, আপনি মেহেদী হাসান পলাশের বক্তব্য শুনছিলেন এবং তার বক্তব্যে উনি বলেছেন যে জুম ছাত্র জনতা যাদের ব্যানারে আন্দোলন হচ্ছে তারা আসলে কারা। আইএসপিআর এর যে বিবৃতি, সেখানে স্পষ্টভাবে ইউপিডিএফকে দায়ী করা হয়েছে এবং বলা হয়েছে যে ইউপিডিএফ এক ধরনের দাঙ্গা বাঁধানোর জন্য পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে বড় ধরনের ষড়যন্ত্র করছে এবং পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আপনার বক্তব্য জানতে চাই। ধন্যবাদ। এখন অভিযোগ অনেকেই করতে পারে, অভিযোগ তো করা একেবারে সহজ। এখন অভিযোগ তো আমি নিজের উপর অভিযোগ করি না, অভিযোগ করি অন্যের উপর। এখন দেখা গেল যে এটা যদি ইউপিডিএফ করে, ওই মানে যারা করছে আন্দোলনকারীরা বা যুব ছাত্র জনতা, তারা ইউপিডিএফকে না, আমি পরে বলছি। এখন এই ঘটনা যদি ইউপিডিএফ করে, তাহলে আপনার যে রাতে 25 তারিখ রাতে যে উৎখানুকে তুলে আনলো আর্মি তার বাড়ি থেকে, এটা তো সব ভিডিও সরিয়ে পড়েছে, লাইভ দেখিয়েছে। তাহলে এটাও কি ইউপিডিএফ বলেছে আপনারা যে তোমরা উৎখানুকে বাড়ি থেকে তুলে আনো? এই ঘটনার পর কি হয়েছে? এই ঘটনার পর একেবারে মানে মানুষের মধ্যে অন্যরকম একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে। হ্যাঁ, তাহলে তো মানে আমাদের উৎখানুকে তুলে নিল, তার করলো। এটা মারমা সম্প্রদায়ের মধ্যে, যদি আমি সম্প্রদায় করতে বলছি না, তাদের নিজেদের সম্প্রদায়ের মধ্যে এটা বিরাট একটা মানে স্পার্ক করলো, বিশেষ করে নারীদের মধ্যে। এ যাবৎ পর্যন্ত এইবারে মারমা নারীরা যে পরিমাণ রাস্তায় নেমেছে, অন্য কোনো আন্দোলনে আপনি দেখবেন না যে মারমা নারীদের মধ্যে থেকে এইভাবে মানুষ নেমেছে। এটা কেন নেমেছে? এটা তো একটা তাদের মধ্যে একটা আরও বেশি এই ঘটনাকে উস্কে দেওয়া হলো, যে ওই উৎখানুকে ধরে আনার পরে, তারপরে উৎখানুকে ঘণ্টাখানেক পরে তাকে ছেড়ে দেওয়া হলো। তখন তার মায়ের যে ছবি, তার মাকে জড়িয়ে যে ছবি, এটা সমস্ত মানে অনলাইন জগতে ছড়িয়ে পড়ে। এইসব দেখার পরে মানুষ তো আরও বেশি মানে একটা নেগেটিভ একটা বার্তা চলে গেল। এখন আমি যদি বলি এটা যদি ইউপিডিএফ করে থাকে, তাহলে কি সেনাবাহিনীকেও বলেছে যে ইউপিডিএফ যে তোমরা উৎখানুকে ধরে আনো? তারপরে পরিস্থিতি আরও মানে ইয়ে হয়ে গেল। যখন অবরোধ চলছিল, অবরোধ ডাক দিল, অবরোধ চলছে, ঠিক আছে, মোটামুটি শান্তিপূর্ণভাবে চলছে। তাহলে একদিন চলে গেল, একদিন তারপর দিন যখন অবরোধ হচ্ছে,
তখন আপনার যেখানে ঘটনা ঘটছে, যে লোকজন যেখানে মারা গেছে, যেখানে গুলি করে লোকজন মারা হলো, তো ওই জায়গায় তো তারা তো যে দুদিন ধরে ওখানে বসে অবরোধ দিচ্ছে, তারা তো অন্য কোথাও গিয়ে ভাঙচুর করছে না, কারোর ক্ষতি করছে না, কারোর মানে কোনো আইন শৃঙ্খলার ভঙ্গ মানে হয়, মানে অবরোধ দেয়া বা না দেয়া না দেয়া এটা রাজনৈতিক অধিকার, তাতে সাংবিধানিক অধিকার আছে। আমি কি করবো, রাজনৈতিক কর্মসূচি দেওয়া, অবরোধ দেওয়া, ইয়ে করা, এটা তো অবৈধ কিছু না, বেআইনি তো না। তো তাদের তো সেই রাইট তো তাদের আছে, সেই ডেমোক্রেটিক রাইট তো তাদের আছে, এই রাইটটা। এখন যে এইটাকে যখন আপনি দেখেন 144 জারি করা হলো খাগড়াছড়িতে, 144-এর মধ্যে কীভাবে আক্রমণটা হলো, তাহলে কি ইউপিডিএফ সেটলারদেরকে ডেকে নিয়ে এসে বলছে যে সেনাবাহিনীর সাথে গিয়ে তোমরা আক্রমণ করো, মহাজনপাড়া আক্রমণ করো, আপনার খেজুর বাগানে আক্রমণ করো? তাহলে এই ঘটনাগুলো কিন্তু মানুষকে আরো বেশি মানে ইয়ে করেছে, ক্রোধান্বিত করেছে। আমি আরেকটু বলি, শেষ করব, যে এখন যে এই যে ইয়ের ঘটনাটা ঘটলো, যে রামেশ্বর বাজারে যেটা ঘটলো, যে গুলিটা, এটা যদি সেখানে সেই আন্দোলনকারীদের উপর যদি বল প্রয়োগ করা না হতো, তাদেরকে জোরপূর্বক ওখানে তুলে দেওয়া, যেমন আমাদের এমদাদ সাহেবও বললেন যে সেখানে গিয়ে একটা ইয়ে হয় বা সেনাবাহিনীর সাথে সংঘর্ষ হয় ইয়েদের সাথে, তাহলে এটা কেন হলো? সেনাবাহিনী গেল কেন ওখানে? তারা তো ওখানে যাওয়ার কথা না। সেনাবাহিনীকে যদি পিকেটাররা বা যারা রাস্তা অবরোধ করছে তারা যদি নিজেরাই গিয়ে আক্রমণ করতো, তারা কোথায় আছে খুঁজে মারতো, সেটা তো ভিন্ন কথা। এখন সেখানে উত্তেজনা আছে, মানুষ তো একটা ক্ষোভের মধ্যে আছে, একটা এজিটেশন তো আছে মানুষের মধ্যে, যে একটা মানে এই যে একটা তাদের বোন একজন মানে দর্শনের শিকার হয়েছে, আর সব মিলিয়ে এদিকে আরও নানা রকম মানে হামলা, উত্তেজনা, এইসব মিলিয়ে। কিন্তু আরেকটা বিষয় হলো, তখন কিন্তু মানে ইয়েতে 144 জারি করা হয়েছে, এটা কিন্তু পরিকল্পিতভাবে করা হয়েছে খাগড়াছড়ি সদরে এবং ওই ইয়েতে রামগড়ে। তো কেন রামগড়ে তো কোনো কিছু ঘটে নাই একদিন আগে, ওখানে কেন 144 জারি করা হবে, অন্য কোনো উপজেলায় করা হয় না? এটা কিন্তু দেখার বিষয়, এটা কিন্তু একটা লক্ষণ, মানে সেখানে ঘটনা ঘটবে। ওকে, জনাব এমদাদুল ইসলাম, আপনার কাছে যেতে চাই। আপনি নিশ্চয়ই সব পক্ষের বক্তব্যই শুনছিলেন এবং মাইকেল চাকমা কিছু অভিযোগের কথা বলছিলেন যে, এবং তার বক্তব্যেও বারবার ঘুরে ফিরে এক ধরনের অতিরিক্ত বল প্রয়োগের দিকে তিনি ইন্ডিকেট করছিলেন। আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ। আসলে এখানে বল প্রয়োগের বিষয়টা ওই যে একটু আগে আপনারাই বলছিলেন উপলক্ষ, এটা বল প্রয়োগ করা হোক না হোক, দুটা সম্প্রদায়ের মধ্যে যে একেবারেই শুরুর থেকে, আদি থেকে, বহুদিন থেকে যে বিভক্তি, দুটা সম্প্রদায় পরস্পরকে, আমি বলবো পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে, এই কথাটাও চালু হয়ে গেছে এখন, পাহাড়ি এবং বাঙালি। এর মধ্যেই নিহিত আছে আপনার সংঘাত, সংঘর্ষ, অবিশ্বাস, পারস্পরিক ঘৃণা বা পারস্পরিক দ্বন্দ্বে জড়ানোর সমস্ত বীজ কিন্তু এখানে নিহিত আছে। সেই জন্য আমি বলছিলাম, এটা আমাদের যেমন রাজনৈতিক ব্যর্থতা, তেমনি আমাদের যা সাংস্কৃতিক কর্মী যারা আছেন বা আমাদের ধর্মীয় অনেক কিছু বা সামাজিক অনুষঙ্গ বা আচার আচরণ অনুষ্ঠান যেগুলো আছে, সেগুলো আমরা পারস্পরিক কাছাকাছি আসার মতো কোনো ধরনের ব্যবস্থা এই পর্যন্ত গ্রহণ করতে পারিনি। এটা আমাদের এখানে যারা ধরেন ইভেন কি এনজিও কর্মী যারা আছেন বা যারা কাজ করেন, তাদেরও এক ধরনের ব্যর্থতা। তারা সমাজের মানুষগুলোর মধ্যে এই যে ওয়াননেস, একটা দেশের নাগরিক প্রথম, সেই কথাটাকেই কখনো তাদের মধ্যে প্রকৃত এই পর্যন্ত করতে পারে না। এটার পেছনে আমি যে কথাটা ইঙ্গিত করছিলাম, সেখানে আপনি বাইরের যে ইন্ধন, সেটা যেমন 70 পূর্ব দশক থেকে পার্বত্য চট্টগ্রামে এক ধরনের পার্বত্য চট্টগ্রামকে বাফার জোন করার জন্য বাফারের একটা প্রচেষ্টা ছিল অনেকগুলো দেশে। জি ঠিক আছে, আমি শেষ করছি। সেটা কিন্তু বিদ্যমান রয়ে গেছে সেখানে। এখনো পর্যন্ত পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার জন্য, যেমন আমি যেটা একটু আগে বলছিলাম যে দক্ষিণ থেকে অস্থিতিশীল রাখাইন স্টেটের যেমন একটা এখন ঢেউ এসে পড়বে, পূর্বাঞ্চল থেকেও ওখানে ঢেউ এসে পড়েছে। এখন সবকিছু আমাদের যারা নীতি নির্ধারক, নীতি কৌশল প্রণেতা আছেন, তারা হুট করে যদি একটা বিবৃতি বক্তব্য না দিয়ে, বাট এটা কিসের জন্য এই জিনিসটা হচ্ছে, কেন হচ্ছে, তার গভীরে না গিয়ে উপর থেকে শুধুমাত্র বক্তব্য বিবৃতি দিলে ভবিষ্যতে আরো বড় ধরনের সংঘাত, সংঘর্ষ এই পার্বত্য অঞ্চল ঘিরে গড়ে উঠতে পারে। সেজন্য আমরা এখন যেটা বলছি, এটা আমরা উপর দিকের কথাটা বলছি। জনাব এমদাদুল ইসলাম, আপনার কি মনে হয় যে প্রাণহানির ঘটনাটা এড়ানো যেত? যদি একটু ছোট করে আমাকে উত্তর দেন।
হ্যাঁ, প্রাণহানির ঘটনা এড়ানো যেত যদি, যেমন ধরেন একটা বিবেচনার কথা যদি সবার মধ্যে, তখন কিন্তু রেশনালিটি কারোর মধ্যেই ছিল না। যেমন পূজার জন্য ছুটি মানুষের, হাজার হাজার মানুষ গিয়ে সাজেক বা খাগড়াছড়ি উপরের দিকে বিভিন্ন জায়গায় তারা আটকা পড়েছে। তাদেরও যেমন ফেরার জন্য একটা ধারণা, সেরা কোথায় যাবে 2 দিনের প্ল্যান করে গেছে হয়তো 4000 মানুষ, আর 4000 মানুষ যাওয়ার জন্য অস্থির হয়ে আছে, কিন্তু কেউ যেতে না ওদিক থেকে আসতে পারতেছে না, এদিকে যারা আগে অনেক দিন থেকে প্ল্যান করে আছে তারা যেতে পারছে। তো সেখানে যদি প্রতিবন্ধক যদি থাকে, সেটাকে সরানোর জন্য প্রচেষ্টা হয়, সেখানে যদি তার উপর যখন আক্রমণ হয়, সে তখন সেলফ ডিফেন্সে যাবে। এই ধরনের জিনিসগুলো যতটুকু সহনশীলতা এখানে প্রয়োজন, আমার মনে হয় সেখানে কোনো পক্ষের থেকেই সেটা আমরা পাইনি। যার জন্য আপনি যেটা এখন বল প্রয়োগের কথা বলছেন, সেটা বল প্রয়োগ নয়, সেটা হচ্ছে ওই উপস্থিত যারা ছিল তারাই বুঝবে ভালো করে যে পরিবেশটা, পরিস্থিতিটা কিরকম হয়েছিল, কেন সেখানে কে গুলিটা করেছে এখনো আমরা জানি না। আমার কাছে যেই ভিডিও ক্লিপ আছে, আমি কিন্তু এখানে আর দেখাচ্ছি না, সেটা পরিষ্কারভাবে এখানে আমি বসে অনেকক্ষণ দেখেছি যে কিভাবে গুলি করা হচ্ছে। একটা পক্ষ এই যে আইএফআইসি ব্যাংক থেকে সামনের থেকে গুলি করছে, বা এরকম আরো কিছু ভিডিও ক্লিপ আছে। এখন এগুলি প্রমাণ। আপনার বক্তব্য পরিষ্কার। মেহেদী হাসান পলাশ, আমি 30 সেকেন্ড সময় দিতে পারবো আপনাকে। আমি অত্যন্ত দুঃখিত যে আপনি মানে আমাকে প্রথমবারের সময় একেবারেই দেন নাই, কিন্তু সেকেন্ড পার্টে আপনাকে সেই সময়, সেকেন্ড পার্টে আপনাকে 11 মিনিট সময় দেওয়া হয়েছে। আমি শুধু কয়েকটি ছোট্ট ছোট্ট কথা বলি, যে এখানে কিছু কিছু ঘটনা ট্রিগার্ডের কথা এসছে না, আমি ছোট্ট করে দুটো ঘটনা। খাগড়াছড়ি শহরেই ইতি চাকমা নামে একটা মেয়েকে এভাবে রেপ করে জবাই করে ফেলা হয়েছিল, এবং সেটা নিয়ে ঢাকায়, চট্টগ্রামে এবং পুরো খাগড়াছড়িতে ব্যাপক আন্দোলন হয়েছিল। এবং যখন আন্দোলন হতে হতে একটা পর্যায়ে গিয়ে মানে পুলিশ যখন আসল ধর্ষককে ধরা গেল, দেখা গেল যে যার বাড়িতে মেয়েটা ধর্ষিত এবং জবাই হয়েছে, মানে মেয়েটা দুলাভাইয়ের বাড়িতে, তারই একজন বন্ধু যার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করা এটা করছে, এবং সে একজন পাহাড়ি। এবং এটার পরে ওনারা সব পুরো আন্দোলন থেমে গেছে। দিঘিনালাতে কীর্তি ত্রিপুরা নামে একটা মেয়ের এরকম ঘটনা ঘটছে, ঢাকা থেকে বিপুল পরিমাণ লোক গেছে। পিবিআই তদন্তের পরে, আমি আমার কথা বলি, আপনার কথা আমি ইন্টারফেয়ার করি নাই। পিবিআই তদন্তের পরে যখন দেখা গেছে এটা পাহাড়িরা করেছে, এই যারা মানে ঢাকা থেকে যে সমস্ত মানবাধিকার কর্মীরা গিয়েছিল তারা কিন্তু একদম চুপ হয়ে গেছে। এটা আমি বলে শেষ করি। আচ্ছা, আমি শেষ করি। পাহাড়িরাও পাহাড়িদেরকে ধর্ষণ করে, কাজেই যদি বাঙালিরা পাহাড়িদেরকে ধর্ষণ করে, না আমি এটা বলি নাই। আমি বলেছি যে আমি ওইটা ধর্ষণকে কোনোভাবেই মানে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। এটা পাহাড়ি হোক বাঙালি হোক, কারোর সুযোগ নেই, এটা তো প্রশ্নই ওঠে না। দেন আপনি যেটা বলছেন যে আমার কাছে ভিডিও আছে যে রামসু বাজারে যেই ঘটনাটা ঘটেছে, রামসু বাজারে যে যখন গুলি হয়েছে, সেখানে আমি আপনাকে যদি সময় দিতেন আমি দেখাতে পারতাম, যেখানে মানে পাহাড়িদের একটা যে ইউপিডিএফ আমাদের উপর গুলি করেছে, এটা পাহাড়িরা বলছে, এটা পাহাড়িদের দেওয়া ভিডিও। কাজেই এটা খুব পরিষ্কার। এটা আপনার বক্তব্য, হয়তো তদন্ত হলে আমরা জানতে পারবো যে আসলে সেখানে কি হয়েছিল। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আগামীকাল রাত 11:30টায় আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে।